নতুন বাংলাদেশ গড়তে নতুনদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে তিনি এই আহ্বান জানান। যারা বাড়িঘরে থাকতে পারে নাই, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে, সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী বিজ্ঞান মেলার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলার উদ্বোধন করেন শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মির্জা গালিব। এ সময় তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান চর্চা জোরদার করতে হবে। মেলায় সারা দেশ থেকে বাছাইকৃত ৩৪০টি দলের উদ্ভাবনী প্রদর্শন করা হবে। স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর যে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে তিনি হলেন পতিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী ঢাকা ছাড়াও কুষ্টিয়ায় ছিল তার রাজত্ব। দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য সহ দলীয় পদ, পদবি ও মনোনয়ন পাইয়ে দিতে নিয়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির সবকিছুই করতেন তারই চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান হানিফ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়ার পিটিআই রোডের হানিফের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষুব্ধ এলাকার মানুষ তার বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ আছে হানিফের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে 2014, 18 এবং 24 এই 3টি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হানিফ। এরপর থেকে বেড়ে যায় তার নীরবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, দলীয় পদ ও মনোনয়ন বিক্রি, কমিশন বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল হানিফের আয়ের অন্যতম প্রধান উৎস। লুটপাট করে এই কুষ্টিয়াকে সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে এই আওয়ামী লীগের এমপি এবং এমপির যারা আশেপাশে ছিল। ওনারা সেই প্রকল্পগুলিই নিয়ে এসেছেন, যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে এসে বাস্তবায়নের নাম করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা লুটপাট করে নেওয়া সম্ভব। 15 বছরে হাজারো কোটি টাকার মালিক হয়েছেন তিনি। তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না কারো। অভিযোগ আছে কুষ্টিয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন হানিফ। ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বানিয়েছেন তার স্ত্রী ফৌজিয়া আলমকে। সবকিছুই করতেন তার চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে। বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং তার দেশে এবং বিদেশে এই অবৈধ টাকার সম্পদ রয়েছে। নিজের আখের গোছানোর রাজনীতি যখন কেউ শুরু করে, তখন রাজনীতি মুখ থুবড়ে পড়ার পরে তার পরিণতি কি হয়, কুষ্টিয়ার হানিফ সাহেব, আতা সাহেবরা তার জ্বলন্ত উদাহরণ। এটা কিন্তু শুধু ওদের জন্য না, গোটা রাজনীতিবিদদের জন্য, সমাজের জন্য একটা মেসেজ। তারাই তো এগুলো ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো সব জায়গায় যদি তারা হস্তক্ষেপ করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, অন্যান্য ব্যবসায়ীরা যাবে কোথায়? অতএব তারা এটা যেটা করেছে এটা তার তো অবশ্যই ঠিক করেনি। বিরোধী রাজনীতি মতাদর্শের লোকদের হামলা, মামলা, এমনকি গুমের অভিযোগ রয়েছে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। মাহবুবুল আলম হানিফ দেশে থেকে রাজনীতি করলেও 3 সন্তান সহ তার স্ত্রী বসবাস করেন কানাডার বেগমপাড়ায়। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যায় হানিফ। তাদের দেশে এনে বিচারের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।
ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এই কথা জানান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘ স্বৈরশাসনের পর ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। যেসব আকাঙ্ক্ষার কারণে দেশের মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে রাস্তায় সংগ্রাম করে জীবন দিয়েছে, সেসব আকাঙ্ক্ষার স্বীকৃতির জন্য এবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, এদেশের মানুষের মুক্তির দলিল হবে এই ঘোষণাপত্র। 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। ঘোষণাপত্রে তুলে ধরা হবে আন্দোলনে অংশ নেয়া কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। এর মধ্য দিয়ে 72-এর মুজিববাদী ব্যবস্থার অবসান হবে বলে আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল? এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক, যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে। সমন্বয়করা জানান, আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সবার সম্মতিতে আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার উপস্থিতিতে পাঠ করা হবে এই ঘোষণাপত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। অন্যদিকে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ আমলে চাকুরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। বেলা 11টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ শুরু করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ডিএমজে এর ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা দাবি জানিয়ে বলেছে, তাদের ভাতা বৃদ্ধি করে 50,000 করতে হবে। নবম গ্রেডের সমমূল্যের সুযোগ সুবিধা দাবি করে আন্দোলনকারীরা বলছে, দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে দাবি উপস্থাপন করার পরও দাবি আদায় না হয় রাস্তায় নেমেছে তারা। এতে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকুরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। ইউ ওয়ান্ট জাস্টিস শিরোনামে সহযোদ্ধা ব্যানারে করা এই অবরোধে শহীদ জাহাঙ্গীর গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়। দাবি পূরণের আশ্বাসে বেলা 1:15টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা অফিসে যাব, আমাদের একটা সময়সীমা বলা হয়েছে, এই সময়সীমার মধ্যে আমরা আমাদের কাজটা সর্বোচ্চ চেষ্টা করে করব। বারবার আমাদের আশ্বাস দিয়ে আশ্বাস ভাঙা হয়েছে, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ভাঙা হয়েছে, বলা হয়েছে এটা প্রতিশ্রুতি আমি করে দিব ইনশাআল্লাহ, তারপরও করা হয়নি। এই তো বারবার আমাদের এই যৌক্তিক দাবি আদায় করতে ব্যর্থ হয়েছি, সুতরাং আমরা রাজপথ ছাড়ছি না।
শাহবাগের সড়ক অবরোধ করেছে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, যানজটের দুর্ভোগের খবর সম্পর্কে আমাদেরকে জানাবেন, কি অবস্থা সেখানে চলছে? জসিন্তা, বেলা 11টার কিছু পরেই কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ট্রেনিং ডাক্তাররা এবং তারা কিন্তু যেই দাবিটি করছেন সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না, এমনকি তারা বলছেন। আমরা বেলা 11টার কিছু পরেই এখানে এসে উপস্থিত হয়েছি, সেখান থেকে দেখেছি যে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত পুরো সড়কটি কিন্তু তারা বন্ধ করে রেখেছে। শুধু বাংলা মোটরই নয়, তার আশেপাশের যে সকল সংযোগ সড়কগুলো রয়েছে, অর্থাৎ শাহবাগের আশেপাশের সকল সড়কের যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ এখন। এবং সেই রাস্তার মুখগুলোতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে মহাসমাবেশের যেই পূর্ব নির্ধারিত মহাসমাবেশ ছিল সেই পূর্ব নির্ধারিত মহাসমাবেশটি কিন্তু তারা পালন করছেন। এবং এখানে কিন্তু বিএসএমএমইউ এবং বিসিপিএস এর অধিভুক্ত যে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তাররা রয়েছে, তাদের ভাতা মূলত 25,000 টাকা। সেই 25,000 টাকা ভাতা তারা দ্বিগুণ অর্থাৎ 50,000 টাকা দাবি করছেন। এবং সেই সাথে নবম গ্রেডের কর্মচারীরা যে ধরনের সুযোগ সুবিধা পান সেই সুযোগ সুবিধা কিন্তু তারা চান। সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে রাস্তা অবরোধ করে এখানে বিক্ষোভ করছেন এবং তারা যেই দাবিটি করছেন যে বিগত 16 বছর ধরে তারা সেই আশ্বাস সরকারের কাছ থেকে পাচ্ছেন, সেই আশ্বাসটি কিন্তু পুনরায় তারা বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা পাচ্ছেন। অর্থাৎ বৈষম্যের যেই শিকার তারা হয়েছেন সেটি কিন্তু তারা এখনও সেটি চলমান রয়েছে। সে কারণেই তারা আজ এই মহাসমাবেশে ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচিটি তারা পালন করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি তাদের সাথে কথা বলে, সেটি হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের কাছ থেকে তাদের 30,000 টাকা অর্থাৎ 5,000 টাকা বাড়ানোর একটি প্রস্তাব তারা দিয়েছেন। সেই প্রস্তাবটি তারা নাকচ করেছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। আর এতে কিন্তু ভোগান্তি খুব দ্রুতই কমে আসবে এমনটিও বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা, সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত স্থানে আগুন প্রমাণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান ফ্যাসিবাদের দোসর মুক্ত নয়, এমন মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের বক্তারা বলেন, কেপিআই এলাকায় এত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে যারা আগুন লাগাতে পারে তাদের দ্রুত আইনের মুখোমুখি না করলে বৈষম্য বিরোধী দেশ গঠনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। কারণ স্বৈরাচারের দোসর ও ভারতের কিছু মানুষ এখনও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। সচিবালয় প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে বলে তিনি জানান। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। এই 3000 প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এইটাই বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। দেশের ব্যাংক ও আর্থিক খাতের ব্যর্থতাগুলোর জন্য কোনো একক গোষ্ঠী দায়ী নয় বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাত ঠিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের নৈতিকতা বোধ নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান তিনি। সকালে রাজধানীতে বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সীমাহীন অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা। আর অতীতের সব পরিসংখ্যান ভেঙে দিয়ে গত 15 বছরে তো অনিয়ম দুর্নীতির মাত্রা ছাড়ায় বহুগুণ, যেখানে লুট হওয়া অর্থের বেশিরভাগই পাচার হয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিষ্ঠার 50 বছর উদযাপনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাও কম নয়। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। যে কোনোভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে বলেও জানান তিনি। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং
এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারবে না। এছাড়া অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের ব্যাংকারদের মানসিকতার পরিবর্তনের তাগিদ দেন গভর্নর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করা হয়েছে। তবে সোমবার থেকে গণমাধ্যম কর্মীদের জন্য অস্থায়ী পাস দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয় গেটের সামনে অবস্থানরত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সোমবার প্রাথমিক প্রতিবেদন দিবে ও তা পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর থেকেই সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়। বৃহস্পতিবার প্রবেশ করতে পারেননি সাংবাদিকরাও, আর শুক্রবার সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববারের কর্মদিবসে সচিবালয়ে প্রবেশ পথে দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপদেষ্টা, সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও তদন্ত কাজের সাথে সংশ্লিষ্ট ছাড়া কারো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সচিবালয়ে কর্মরত আর সবাই কার্ড দেখিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন। আর গণমাধ্যম কর্মীরা অবস্থান নেন সচিবালয়ের বাইরে ১ নম্বর গেটের পাশে। বেলা ১টা নাগাদ সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের প্রতিনিধিরা কথা বলতে যান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। এ সময় সোমবার থেকে পরবর্তী ১৫ দিন মূলধারার সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে। আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করব এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনব। সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাবার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ৩ দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। পুড়ে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডাক ভবনে সাময়িকভাবে অফিস করছেন। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের মালিক ডব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জ হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আকম আক্তারুজ্জামান বসুনিয়া জানান, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। এছাড়া চালক ছিল নেশাগ্রস্ত। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। আজকে যেমন আমরা মালিককে গ্রেপ্তার করেছি, আমরা দরকার হলে অন্য সংস্থা, অন্য আমাদের পুলিশের সদস্য হলেও আমরা তাদেরকে গ্রেপ্তার করবো। ঠিক আছে, যদি এই ধরনের কোনো অনৈতিক অনিয়ম যদি পরিচালনার ক্ষেত্রে যদি কারো কোনো সংশ্লিষ্ট আমরা পাই, ঠিক আছে, এজন্য আমরা চাই না যে বারবার এভাবে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটুক, এভাবে আমাদের এই সমস্ত তাজা প্রাণগুলো হারিয়ে যাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করে। নিখোঁজ পরিবারের সদস্যরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ইউএনও জাফর সাদিক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে নিখোঁজের স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন। গত 25 আগস্ট রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে অনেকে। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ভাতার দাবিতে লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে। শ্রমিকরা জানান, গত 2 মাস ধরে বেতন না দেওয়ায় সকাল 10টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি সড়ক অবরোধ
করে রাখে তারা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ফ্যাক্টরির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আশ্বাস দিলে সড়ক ছেড়ে যায় শ্রমিকরা। টঙ্গীর ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী জিয়া বিন কাশিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। এর আগে দুপুরে কাশিমকে আদালতে তোলা হয়। ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতের 7 দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সঠিক সময়ে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ক্যাবের সদস্যদের সাথে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদানকালে মহাপরিচালক বলেন, উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য না পাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আসন্ন রমজানে ন্যায্য মূল্য নিশ্চিত করতে ছোলা, চিনি, খেজুর, তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের কর মওকুফ করা হয়েছে বলে জানান তিনি। 2 দফা দাবি আদায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন শুরু করেছেন জিয়াউদ্দিন আয়ান নামের এক শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার সহ 2 দফা দাবি আদায়ে বেলা 11টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি। জিয়াউদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী ও মাওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। সুনামগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় পৌর মেয়র সহ স্বেচ্ছাসেবক লীগের 5 নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরুল মসিবুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। গতরাতে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ অনেকে। টাঙ্গাইলের সেই আলোচিত ব্রিজটির উদ্বোধন করা হয়েছে। বিকেলে ব্রিজের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। প্রায় 3 কোটি 60 লাখ টাকার ব্রিজের কাজ 4 বছর আগে শুরু হয়, কিন্তু পৌরসভার নির্দেশ না মেনে আওয়ামী লীগপন্থী সাব ঠিকাদাররা নির্মাণ কাজ শুরুর 6 মাসের মাথায় নির্মাণাধীন ব্রিজটি দেবে যায়। এ ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাঁদপুর প্রেস ক্লাবের 2025 সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ভিশন প্রতিনিধি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি কাদের পলাশ। চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 39 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে। নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান প্রেস ক্লাব নেতারা। বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে গাবতলী দুর্গাহাটা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে দুর্গাহাটা হাই স্কুল মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বলেন, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এই কথা বলেন। তিনি জানান, সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটাকে সাপোর্ট করছে প্রাইভেট ইনিশিয়েটিভকেই সাপোর্ট করছে। সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, ঘোষণাপত্র প্রকাশ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে।
আনসার বিদ্রোহ থেকে শুরু করে সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসর যারা এখনও ঘাপটি মেরে আছে তাদের উস্কানিতেই এসব হচ্ছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপতথ্য ছড়িয়ে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, 5 আগস্টের পর একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। দুপুরে চট্টগ্রামে অপর এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে যে সংকট, ভালো মানুষের অভাব হয়ে গেছে। এখানে নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের ভেতর থেকে স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। এ সময় যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে। এত কষ্টের অর্জন, হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজনকে ইশারায় কথা বলে, এই বাতিলতা করে জাতিকে বিভক্ত করবেন না। ৭১-এ লাখো মানুষের রক্তের উপর দিয়ে যে সংবিধান রচিত হয়েছে সেটি পরিবর্তন নয়। যারা সংবিধানের অপব্যবহার করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান মির্জা আব্বাস। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবি আদায়ে শাহবাগ মোড় ৮ ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসে শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার পরিজন। রাজধানীর ব্যস্ততম এই সড়ক দুটি বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে পুরো নগর জুড়ে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন পড়েন চরম দুর্ভোগে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দাবি আদায়ে আবারও রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সকাল 10:30টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভাতা বাড়ানো সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। এর আগেও বহুবার রাজপথে নেমেছিলাম, কিন্তু কখনোই আমাদের দাবিগুলো মানা হয়নি। গতবার যখন নেমেছিলাম আমাদের 20 থেকে 25 করা হয়েছে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেখানো হয়েছিল সামনের বছর আরো বাড়ানো হবে। আমাদের দাবি ছিল 50,000 টাকা ভাতা বৃদ্ধি করা, নয়তো হচ্ছে যে নবম গ্রেডের সাথে ট্যাগ করে সে সব ধরনের সুযোগ সুবিধা সহ আমাদের নবম গ্রেডটা করা। দিন গড়িয়ে রাতেও চলতে থাকে তাদের অবস্থান কর্মসূচি। ব্যস্ততম এ মোড়টিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হওয়ায় অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। সকালের দিকে একই সময়ে রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ সড়ক জাহাঙ্গীর গেটের সামনের সড়কে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। আমাকে বাধ্যতামূলক অবসর দেয় সম্পূর্ণ অন্যায় এবং অন্যায়ভাবে
এবং আমাদের দাবি হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, যে কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের কাছে ইতিপূর্বে 2টি স্মারকলিপি এবং চিঠির মাধ্যমে আমাদের কষ্টসমূহ ও দাবিসমূহ জানিয়ে আসছিলাম। কয়েক ঘন্টার অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল, যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। দাবি আদায়ে জনভোগান্তির সৃষ্টি কাম্য নয় বলে মন্তব্য করেন অনেকে। আন্দোলনে জনদুর্ভোগ বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি কথা বলবো নূরের সাথে। নূর, আন্দোলনকারীরা কি এখনো রাস্তায় আছেন? তারা কি বলছেন, আর যানজট কেমন দেখছেন আসলে এই মুহূর্তে? মিতা, বিশেষজ্ঞ চিকিৎসক হবার জন্য যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ্যার বিভিন্ন বিভাগে শাখায় পড়াশোনা করছেন, তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজ সকাল 11টায় শাহবাগ মোড় অবরোধ করেন। এখন পর্যন্ত তাদের সেই অবরোধটি চলছে। তারা বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। তারা বলছেন পৃথিবীর অন্যান্য দেশে তাদের যে সমমর্যাদার ডাক্তাররা রয়েছেন, সেই ডাক্তাররা যে পরিমাণে বেতন পেয়ে থাকেন, অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অন্যান্য ভাতা পেয়ে থাকেন, তারা সেই তুলনায় তার অর্ধেক ভাতাও বাংলাদেশে পান না। তারা ভারতের কথা বলছেন। সেখানে তাদের সমমানের ডাক্তারদেরকে যেখানে প্রায় 70,000 টাকা বেতন দেওয়া হয়, সেখানে তাদেরকে মাত্র 25,000 টাকা বেতন দেওয়া হয়, যেটি এখন 30,000 টাকা করার কথা বলা হয়েছে, সেটি তারা মানছেন না। তারা বলছেন তাদেরকে 50,000 টাকা বেতন দিতে হবে, অথবা নবম গ্রেডের যে চাকরি, সেই নবম গ্রেডের চাকরির সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না বলে জানাচ্ছেন। তারা তাদের যে অবরোধ সেটি অব্যাহত রাখবেন। তবে তাদের যেই সমন্বয়করা রয়েছেন বা যারা আন্দোলনের সংগঠকরা রয়েছেন, তারা আলোচনা করছেন, কথা বলছেন। তারা আজকের মতো হয়তো একটু পরে 8টা অথবা 8টার পরে ব্রিফিং করবেন। ব্রিফিং করে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করবেন এবং পরবর্তীতে সেই আগামীকালের জন্য আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন। তাদের ডাক্তারদের এই কর্মসূচির কারণে আমরা যখন এই শাহবাগ মোড়ে এসেছি, তখন শাহবাগ মোড়ের চারপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে ব্যাপক যানজটের দেখা আমরা পেয়েছি এবং সেই যানজটের কারণে নগরবাসীর ব্যাপক ভোগান্তি আমরা দেখতে পেয়েছি। অনেক রোগীকে পর্যন্ত হেঁটে হাসপাতালে যেতে হয়েছে, এমনটা আমরা দেখেছি। মিতা, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলায় ক্ষুব্ধ ছাত্র জনতা। প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করে তারা। তবে এটি ভুল বোঝাবুঝি দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় স্বৈরাচার শেখ হাসিনার আঁকানো ছবিতে ঘৃণিতভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় ছাত্র জনতা। শেখ হাসিনা পালিয়ে দেশ ছাড়ার পর বিজয়ের স্মৃতি ধরে রাখতে গ্রাফিতি অঙ্কন করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, কিন্তু সেসব গ্রাফিতিও মুছে ফেলার অভিযোগ ওঠে বিভিন্ন সময়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রাফিতি মুছে ফেলা নিয়ে তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এটি অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন তারা। কি চাই এটা কি আপনি জানেন? না এনএসআই এর কথা মতো ক্যাম্পাস চালান। তাৎক্ষণিকভাবে আবারও শেখ হাসিনার ব্যঙ্গচিত্র অঙ্কন করে বিক্ষুব্ধরা। স্বৈরাচারের দোসরদের এমন অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে এক সংবাদ সম্মেলনে গ্রাফিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতি রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টিকিট বিক্রি নিয়ে বিশৃঙ্খলা আর নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 11তম আসর। দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচের আগের দিন
টিকিট নিয়ে বিসিবির কোনো দিক নির্দেশনা না থাকায় মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটে বিক্ষোভ করে টিকিট প্রত্যাশীরা। টুর্নামেন্ট শুরুর আগের দিন সকাল থেকেই টিকিটের জন্য হাহাকার। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও টিকিট নিয়ে কোনো নির্দেশনা পায়নি দর্শকরা। পূর্ব ধারণার বশে অনেকে সকাল থেকেই দাঁড়িয়েছিলেন 1 নম্বর গেটের পাশের কাউন্টারে। পরে তারা জানতে পারেন সেখানে টিকিট দেওয়া হবে না। তাতে ক্ষুব্ধ হয়ে 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ করেন টিকিট প্রত্যাশীরা। এরপর অবশ্য টিকিট বিক্রি নিয়ে নির্দেশনা এসেছে, তবে দর্শকদের এমন বিড়ম্বনার দায় মাথা পেতে নিয়েছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে এবার দুহাত খুলে খরচ করেছে বিসিবি। মাস্কাট উদ্বোধন, 3 দফা মিউজিক ফেস্টের আয়োজন ছিল। সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। আমি তো ধর 9টার দিকে আসছি, অনেকে 4টা 5টার দিকে এসে দাঁড়িয়ে আছে। টিকিটের কোনো খবর নাই, ওয়েবসাইটে কোনো খবর নেই যে টিকিট দিবে কি দিবে না। আজকে সকাল পুরে 6টায় আমি এখানে আছি টিকিট নেওয়ার জন্য। আমি 1000 মানুষের পিছিয়ে ছিলাম সিরিয়ালে। 12টা বাজে আমরা কোনো টিকিট পাই না। তারা আমাদেরকে কোনো গুরুত্ব দিতেছে না, আমাদেরকে বলতেছে ওয়েবসাইটে দিবে, ব্যাংকে দিবে, আমাদেরকে হয়রানি করতেছে তারা। যারা ভিতরে আছে তাদের ভিতরে ওইরকম কিছুই কাজ করে না। আমাদের বাইরের যে টিকিটের জন্য আমাদের যে আন্তরিকতা, আমরা যে খেলা দেখবো, এটা তারা বুঝতেইছে না। যারা মনে হচ্ছে তার কাছে একটা কৌতূহল।